নমস্কার, আমি সঙ্গীতা চক্রবর্তী বলছি। বিভীষিকার রাত্রি চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আমার এই চ্যানেল কোনো রকমের কুসংস্কারকে প্রমোট করে না। আমার এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য হলো আপনাদের সকলকে বিনোদন করা। প্লিজ 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 আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আপনাদের কাছে কোনো নতুন ঘটনা থাকলে আমার মেল আইডিতে লিখে পাঠাবেন। আমার মেল আইডি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলুন তাহলে ঘটনাটার দিকে এগিয়ে যাওয়া যাক। ঘটনাটা আমাকে পাঠিয়েছে বোলপুর থেকে বর্ষা। তা বর্ষা মণ্ডল সে লিখেছে যে দিদিভাই, তোমার চ্যানেলে আমি এই ঘটনাটা পাঠালাম, একটু অগোছালোভাবে লিখে পাঠিয়েছি, তুমি একটু ভালো করে গুছিয়ে বলে দিও। থ্যাংক ইউ বর্ষা। আর বর্ষার মতন আরও যারা শ্রোতা আছো আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে তোমাদের কাছে যদি এরকম কোনো ঘটনা তোমাদের সাথে ঘটে থাকে বা তোমাদের কোনো চেনা জানা মানুষের সঙ্গে ঘটে থাকে, সে ঘটনা তোমরা যদি জানো তাহলে আমাকে আমার ইমেল আইডিতে পাঠিয়ে দিও। ইমেল আইডিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে তোমরা ঘটনা লিখে পাঠাতে পারো। আমার যদি সত্যি মনে হয় তাহলে আমি নিশ্চয়ই তোমাদের গল্প পড়ে শোনাবো। চলুন ঘটনাটার দিকে এগিয়ে যাওয়া যাক। ঘটনাটা ঘটেছে বর্ষার দাদার সাথে। বর্ষা আর বর্ষার দাদা, তারা এক ভাই এক বোন। তার দাদার নাম হচ্ছে শুভ। তা সবাই তাকে শুভদা শুভদা বলে ডাকতো। তা বর্ষা বলেছে আমার দাদা তখন সবে প্রাইমারি চাকরি পেয়েছে। তার আগে দাদা নিজের হাত খরচা চালানোর জন্য তা পাড়ার সব ছেলে মেয়েদেরকে টিউশন পড়াতো, পাড়ারই কয়েক ছেলে মেয়েদেরকে টিউশন পড়াতো। তার মধ্যেই দাদার একজন প্রিয় ছাত্রী ছিল পাপড়িদি। তার বাবা ছিল অতনুদা। আমরা তাকে অতনুদা বলি ডাকি, আসলে বাবা তাকে অতনুদা বলে ডাকতো, সেই থেকে আমরাও সবাই অতনুদা বলেই ডাকি। তা অতনুদার কাছে আমার দাদা নিজেও টিউশন পড়েছে, আবার তার মেয়ে দাদার কাছে টিউশন পড়ছে। আর পাপড়িদি পড়াশোনাতে সত্যিই ভীষণ ভালো ছিল, তাই দাদা একটু ওকে বেশি ভালোবাসতো অন্য ছাত্রছাত্রীদের থেকে। বাট পাপড়িদি সেই জিনিসটাকে একটু অন্যভাবে নিত আর কি। দাদার ভালোবাসাটা দাদা বোনের ভালোবাসা না নিয়ে সে অন্য টাইপের একটু ভালোবাসতো, আপনারা একটু বুঝে নেন। তা দাদাকে সে নিজের করে পেতে চাইতো। দাদা একটু ওর সাথে ইয়ার্কি করতো, বা কোথাও মেলা বা কোথাও কোনো জায়গা গেলে আমার জন্যে জিনিস আনতে ভুলে গেলেও কিন্তু পাপড়িদির জন্য অবশ্যই কিছু না কিছু নিয়ে আসতো। পাপড়িদিকে এতটাই ভালোবাসতো, ছোটো বোনের মতন খুবই ভালোবাসতো দাদা। তা পাপড়িদি যদি একদিন পড়তে না আসতো, দাদা বাড়িতে দেখা করতে যেত যে পাপড়ি তোর কী হয়েছে, তুই পড়তে যাসনি কেন। শরীর খারাপ হলে পরে পাপড়িদিকে আলাদা করে বাড়িতে গিয়ে টিউশন পড়িয়ে আসতো। আসলে দাদা যেহেতু অতনুদার কাছে পড়েছে, অতনুদা একদম আমাদের বাড়ির অবস্থা তখন খারাপ ছিল, চাষবাস করে আমার বাবার সংসার চালাতো। তখন অতনুদা আমার বাবাকে বলেছিল যে দাদাকে সে ফ্রি পড়িয়ে দেবে। এই কৃতজ্ঞতা বোধ দাদার মধ্যে ছিল, তাই সে তার মেয়েকে সব রকমভাবে হেল্প করতো আর কি, আর খুব ভালোবাসতো ছোটোর থেকে। যাই হোক, আমার দাদার একটা গার্লফ্রেন্ড ছিল, সে দাদার সাথেই চাকরি করতো, কলিগ ছিল, তারা একই স্কুলের টিচার ছিল। দাদার বিয়ের সেদিন ঠিক হয়, আর অতনুদা আসে। আমাদের কোনো কাজ হলে অতনুদাকে বাদ দিয়ে বাবা কোনো কিছু করতো না। বিয়ের ডেট ফাইনাল হবে, তাই অতনুদাকে ডাকা হয়। বিয়ের ডেট, কথাবার্তা সমস্ত কিছু ফাইনাল হয়, আর অতনুদার হাতে মিষ্টি দিয়ে বাড়িতে পাঠানো হয়। অতনুদা বাড়িতে গিয়ে পরে সবাইকে মিষ্টি দেয়, আর তার মেয়েকে বলে পাপড়ি আজকে তোর জন্য একটা খুব খুশির খবর আছে। আর তার মাকেও বলে শুনছো গো, একটা দারুণ খবর আছে। তখন কাকিমা বলে কি হয়েছে, আর পাপড়ি দিয়েও বলে যে কী হয়েছে বাবা বলো। বলছে তোর শুভদার আজকে বিয়ের ডেট ফাইনাল করে এলাম, তা ভালো হয়েছে, তোর এবার একটা ম্যাম আসছে। শুভদা তো আরও হায়ার স্টাডি করছে, চাকরি করছে, তার সঙ্গে হায়ার স্টাডি করছে, তাই শুভদার মাঝে মাঝে পড়াশোনা তোদেরকে টিউশন দিতে মাঝে মধ্যে হয়ে যায়, অসুবিধা হয়ে যায়। তা তখন
তোর ম্যাম তোদেরকে পড়িয়ে দিতে পারবে, আর কোনো অসুবিধা নেই, ডেট ফাইনাল হয়ে গেল। তা কাকিমা ভীষণ খুশি হয়েছিল, বাট পাপড়ি দিয়ে ওখান থেকে মুখটা ছোট করে নিজের রুমে চলে যায়। ঘটনাটা দুপুর দিকে ঘটে। বিকেল দিকে পাপড়ি দিয়ে আমাদের বাড়িতে পড়তে আসে দাদার কাছে এসে পড়ে সে ডাইরেক্টলি সেদিন বলেছিল যে অতনুদা আমি তোমাকে ভালোবাসি, আর মানে একটা প্রস্তাব দিয়েছিল, প্রপোজ করা যাকে বলে, প্রপোজ করেছিল। বাট দাদা সেটাকে ইয়ার্কির ছলে নিয়ে নেয়, মানে ও অনেকবারই দাদাকে প্রপোজ করেছে অন্যভাবে আর কি, ঘুরিয়ে পেঁচিয়ে বলা যাকে বলে সেইভাবে বলেছে। দাদা তখন কিন্তু ওকে ধমকাতে যায়, বাট মা আটকে দিত দাদাকে, বলতো দেখ ও তো তোর স্যারের মেয়ে হয়, আর ও ছোট এখন, ওকে কোনো কিছু বলিস না, যদি আবার অতনুদা জানতে পারে, ওকে যদি মারধর করে, চুপচাপ থাক না, তোর যখন বিয়ে হয়ে যাবে তখন ও এমনিই শুধরে যাবে, এমনি ঠিক হয়ে যাবে, ও বাচ্চা মেয়ে এখনো ওদের মাথার ওসব কোনো কিছু ঠিক নেই। তুই ভালোবাসিস বলে তোকে ও একটু বেশি মানে তোর প্রতি টান হয়ে গেছে, সেটাকে ও ভাবে যে ভালোবাসা, এরকম জিনিস মা দাদাকে আটকে দিত। তাই সেই দিনকে যখন দাদাকে ও ভালোবাসার কথাটা বলে, দাদা না মজা করে জিনিসটাকে উড়িয়ে দেয়। দাদা বলে এইসব ইয়ার্কি তুই আমার সঙ্গে মারবি না, তুই সবসময় তো আমার সঙ্গে ইয়ার্কি মারিস, এসব ইয়ার্কি মারবি না, এবার কিন্তু আমি অতনুদাকে জানিয়ে দেবো, তাহলে দেখবি অতনুদা তোকে পিটিয়ে ঠিক করে দেবে, তোর ইয়ার্কি মারা বেরিয়ে যাবে, আর তোর বৌদিকে বলবে এসে বা তোর কানগুলো মুড়ে দেবে চটচট করে। যাই হোক, তার চোখগুলো ছল করে যায়, আর সে বাড়ি চলে আসে, পড়ে সে বাড়ি চলে যায়। আর বাড়ি গিয়ে পরে তাদেরও মানে আমরা যেরকম চাষিবাসি ছিলাম, অতনুদা চাকরি করতো, বাট তাদেরও বাড়িতে বিরাট চাষবাস ছিল, ওদের অবস্থা একটু বেশ ভালোই ছিল, আমাদের তুলনায় ওদের অবস্থা খুবই ভালো ছিল। ওদের বাড়িতে বিরাট চাষবাস ছিল, ধানের বিষ বাড়ির মধ্যে রাখা ছিল, সেই ধানের বিষ রাত্রিবেলায় সে খেয়ে নেয়। কিছুক্ষণ পর যখন সে আর সহ্য করতে পারছিল না সে কষ্টটা, তখন তার বাবাকে গিয়ে পড়ে বলে, বাবা মায়ের কাছে ছুটে যায়, গিয়ে পড়ে বলে বাবা আমাকে বাঁচাও। তখন অতনুদার কোনো কিছু ঠিক পায়নি, অতনুদার ভালো হোক খারাপ হোক যাই হোক, অতনুদা দাদাকে খুব অন্ধ ভালোবাসত। সঙ্গে সঙ্গে রাত্রেবেলায় দাদাকে বলে, শুভ আয় দেখ পাপড়ির কি একটা হয়ে গেল। যেহেতু পাপড়িদিকে দাদা খুব ভালোবাসতো, তাই ফার্স্টে শুভ মানে আমার দাদাকে ডাকে আর কি, আর দাদা ছুটে আসে যে কি হয়ে গেল পাপড়ির, কি হয়ে গেল, এই বলে দাদা ছুটে আসে, এই তো মেয়েটা ভালো ছিল পড়ে গেল, ওই ভেবে তাড়াতাড়ি ছুটে আসে, তখন থেকে মাটিতে ছটফট করছে, তখন দাদা কোলে তুলে ওকে বিছানাতে শোয়ায়, আর সে সময়তে দাদার হাতটা চেপে ধরে পাপড়িদি আর বলে, শুভদা আমাকে মেনে নাও না, আমার খুব কষ্ট হচ্ছে, ব্যাস এইটুকু বলে, আর সঙ্গে সঙ্গে সে মারা যায়। তখন শুভদা অতনুদাকে বলে যে মনে হয় পাপড়ি কিছু খেয়েছে, বাড়িতে কি কিছু ঘটনা ঘটেছে? তখন অতনুদা বলে যে না সেরকম তো কিছু হয়নি, টিউশন পড়ে এলো, ওর মা বললো খেতে দিচ্ছি, ও বললো শুধু এক গ্লাস দুধ দাও, আর কোনো কিছু খায়নি, তারপরে ও কখন কি করেছে আমরা কিছুই জানি না। তখন মানে দাদা বুঝতে পারে যে মানে তার বিয়ের খবরটা শুনেই ও এই কাজটা করেছে, কারণ দাদা তো আর বকাবকি করেনি ওকে, একটু মজা করে জিনিসটাকে ঘুরিয়ে বলেছিল। যাই হোক, তখন দাদা আর কোনো কিছু বলেনি, যে এই ঘটনাটা যদি বলে যে এই কারণে, তাহলে শুধু মারা গেছে, তারপর আবার স্যারের একটা বদনাম হয়ে যাবে স্যারের মেয়েকে নিয়ে, তাই জন্য দাদা আর কোনো কিছু বলেনি। পাড়ার লোকরা অনেকবার অতনুদাকে জিজ্ঞেস করে কি হয়েছিল কি না, কোনো তো চিৎকার চেঁচামেচিও হয়নি, কিছুই না, তাই পাড়ার লোক বুঝতে পারে যে বাড়িতেও কোনো ঝামেলা ঝালকুলি হয়নি, কোনো না কোনো কারণে কি কারণে মরে দিল। তাই পঞ্চায়েত থেকে আর পাড়ার লোক থেকে সবাই মিলে একসঙ্গে, মানে পাড়াতেই একটা হোমিওপ্যাথিক ডাক্তার ছিল, তাকে ডেকে এনে স্বাভাবিক একটা মৃত্যুর সার্টিফিকেট লিখে পুড়িয়ে দেওয়া হয়। যাই হোক, দাদা যেহেতু পাপড়িদিকে ভীষণ ভালোবাসতো, তাই পাপড়িদিকে ভুলতে পারতো না। মাঝে মধ্যেই ঘুমের ঘরে চিৎকার করে উঠলো, এই পাপড়ি পড়াটা করেছিস, এরকম করে উঠতো। আর প্রায় দিনই কাকিমার কাছে যেত, কাকিমা তো ভীষণ কাঁদতো, অতনুদার ওই একটাই মেয়ে ছিল, তার আর কেউ ছিল না, তাই প্রত্যেক দিন দাদা দেখা করতে যেত যে তারা কীরকম আছে কি না, আর মানে বেশ কয়েকটা দিন ওদেরকে নিয়ে ব্যস্ত ছিল। এবারে দাদার বিয়ের টাইম চলে আসে, আর ঠিক সেই সময়তেই দাদারও
এক্সাম মানে স্টার্ট হবার টাইম চলে আসে। দাদা ইউনিভার্সিটিতে মানে আরও পড়াশুনো করছিল, পড়াশোনাটা আরও এগিয়ে নিয়ে যাচ্ছিল। তাই জন্য সে আইবুড়ো ভাতের দিনে, ঠিক দাদা যেদিন আইবুড়ো ভাত হয় সেই দিনকে দাদা টিউশন পড়তে যাব বললো, মানে ইউনিভার্সিটির স্যারের কাছে। তা তখন মা বললো যে আইবুড়ো ভাত হয়ে যাওয়ার পর কিন্তু আর বাইরে বেরোতে নেই। তার দাদা কিছুতেই মায়ের কথা শুনলো না। দাদা বললো যে তোমরা তোমাদের মতন রিচুয়ালস পালন করো, আমার পেছনে থেকো না। আমার এ কদিন পাপড়ির জন্য অনেকটা টাইম আমার হ্যাম্পার হয়ে গেছে। তা আমি আর মানে বিয়ে নিয়ে আমি আর এত কিছু করতে চাই না, আমার মনটা এমনিই ভালো নেই। আমার বিয়ের জন্যই হয়তো, যেহেতু মা জানতো সেহেতু দাদা মাকে বলে গেছিলো, আমার বিয়ের কারণেই হয়তো এইটুকু একটা বাচ্চা মেয়ে জীবন চলে গেল, আমি সেটা বাবা মা মেনে নিতে পারছি না। আমার মানে এই ঘটনাটা আমি যাই হোক নিতে পারছি না, এর জন্য আমি আর পড়াশোনাটা নষ্ট করতে চাই না। বিয়েটা যেভাবে হয় হোক, তোমরা নিজেরা করো, আমি বিয়েতে জাস্ট মানে অ্যাটেন্ড থাকবো, এটা তুমি জেনো। আর আমার পড়াশোনাটা তো মানে আমার যেহেতু পরীক্ষা আছে সেহেতু আমাকে পড়াটা করতেই হবে। এই বলে দাদা বাইরে থেকে চলে যায়। মা সেদিন বাবাকে ঘটনাগুলো বলেছিল যে এই ব্যাপার, পাপড়ি শুভকে খুব পছন্দ করতো, আমরা দুজনে জানতাম। শুভ অনেকবার বলেছিল যে কাকুকে বলে দেওয়ার জন্য। তা মানে আমরাই অতনুদাকে বলিনি কো। আমি বলেছিলাম যে অতনুদা যদি মারধর করে, আমি তখন এটাই ভেবেছিলাম যে অতনুদা যদি মারধর করে, পাপড়ি একটু সেন্সিটিভ মেয়ে, পড়াশোনায় ভালো কিন্তু বাট ভীষণ সেন্সিটিভ, একটাই মেয়ে যেহেতু ভীষণ আদরের, তাই যদি কিছু করে বসে, তাই জন্য আমি তখন কিন্তু শুভকে বারবার বারণ করতাম যে তুই কিছু বলিস না, ইয়ার কি ছলে এমন কর যেন তুই কিছু বুঝতে পারছিস না জিনিসটা। তা এটাই করছিল শুভ। সেদিন যদি অতনুদাকে জানিয়ে দেওয়া হতো তাহলে হয়তো মেয়েটা বেঁচে যেত। তখন বাবা মাকে ভীষণ রেগে যায়, মাকে বলে তুমি এই কথাটা এতদিন আমাকে বলোনি কেন? ও আমার বন্ধুর মেয়ে ছিল, প্রয়োজন পড়লে আমি বিয়ে ভেঙে ওর সাথেই আমি আমার ছেলের বিয়ে দিতাম। আমি আমার ছেলের কোনো কথাই শুনতাম না। অনেক কষ্ট করে আমি ওকে মানুষ করেছি, ওকে অতনু ফ্রি অফ কস্ট এতদিন পড়িয়েছে, এমনকি পড়ার যাবতীয় খরচা হতো শুভর পেছনে। অতনু অর্ধেক, তুমি কি সেই দিনগুলো ভুলে গেছো? মাকে তো ভীষণ অপমান করে। যাই হোক আমাদের বাড়িতে বিয়ে বাড়ির পরিবেশটা একটু খারাপই হয়ে যায়, থমকে যায়। আর দাদাও মনের মধ্যে গিল্টি ফিল করছিল ভেতরের মধ্যে যে হয়তো তার কারণেই এই ঘটনাটা ঘটলো, সে যদি মেনে নিত তাহলে হয়তো ওই নিষ্পাপ প্রাণটা চলে যেত না। কিন্তু যাই হোক ঘটনা তো ঘটারই, যেটা ঘটবে সেটা তো ঘটারই। রাত্রে সেদিনকে দাদার পড়ে আসতে আসতে ইউনিভার্সিটি থেকে দেরি হয়ে যায়, আর দেরি করে দাদা গেছিলো বাড়িতে আইবুড়ো ভাত রিচুয়ালস পালন করে। তারপর দাদার বেরোতেও দেরি হয়েছিল, তাহলে ক্লাস করে ফিরতেও দাদার অনেক দেরি হয়ে যায়। মানে বাড়ি আসার পথে একটা বাঁশের ঝোড় আছে আমাদের, সে বাঁশের ঝোড়ে দাদার গাড়িটা হঠাৎ আটকে যায়। বাঁশের ঝোড়ে দাদা ভাবে যে বোধহয় গাড়ির চাকাটা বসে গেছে কোনো কারণে, তখন দাদা গাড়ি থেকে নামে আর দেখে চাকাটা কোনখানে বসে গেছে, তাহলে তুলে সরিয়ে নেবো, কারণ রাত হয়ে গেছে, কারণ যাবো কী করে বাড়ি, আর কেউ তো এইদিকে কেউ কোথাও নেই, কে হেল্প করবে। তখন দাদা যখন গাড়ির চাকাটা মানে ছাড়ানোর চেষ্টা করছে, তখন যেন দাদার কানে ফিস করে একটা কথা ভেসে আসছে, যেন হচ্ছে টেলিফোন থেকে দূর থেকে কেউ কথাটা বলছে যে শুভদা আমাকে মেনে নাও না, আমার খুব কষ্ট হচ্ছে। এ কথাটা দাদা শোনার পরে দাদা মানে থমকে যায় যে এই কথাটা তো আমাকে মরার সময়তে পাপড়ি বলেছিল। দাদা প্রথমে মনে মনে করে যে আমি সারাক্ষণ পাপড়িকে নিয়ে ভাবি, আসার সময় তো পাপড়িকে নিয়েই ভাবছিলাম। দাদা আসার সময় তো পাপড়িকে নিয়েই ভাবছিল যে আমার বিয়ের এত সুন্দর রিচুয়ালস হচ্ছে, আর হচ্ছে আমি পাপড়িকে এত ভালোবাসতাম নিজের বোনের মতন, অথচ একটা কোনো কিছু তো পাপড়িকে পাচ্ছি না। মানে ভীষণ খারাপ লাগছিল দাদারও, ওই কথা ভাবতে ভাবতেই আসছিল। দিয়ে দাদা সেটাই ভাবে যে আমি ওর কথা বেশি ভাবছি বলে, ওদের বাড়ি যাতায়াত খুব করছি বলে আমার মাথার মধ্যে এটাই হচ্ছে। এবার আমাকে পড়াশোনার দিকে কনসেন্ট্রেট করতে হবে, তাহলে পড়াশোনাটা আমার খারাপ হয়ে যাবে। যাই হোক গাড়িটা সে আবার স্টার্ট দেওয়া মাত্রই গাড়িটা বন্ধ হয়ে যায়, আবার স্টার্ট দেয়, আবার বন্ধ হয়ে যায়। যাই হোক খুব কষ্ট করে দাদা গাড়িটা স্টার্ট দিয়ে
কিছুটা নিয়ে আসে বাড়ির সামনেই, ঠিক পাপড়িদের বাড়ির সামনে। পাপড়িদের বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি। পাপড়িদের বাড়ির সামনে এসে গাড়িটা আবার থেমে যায়, আর সেখানে যেন আবার সাইড থেকে বলে যে শুভদা আমাকে মেনে নাও না, আমার খুব কষ্ট হচ্ছে। এটা শুনে তারপরে দাদা নিজেকে ঠিক রাখতে পারেনি, বাড়িতে এসে পড়ে মাকে জড়িয়ে ধরে ভীষণ কান্নাকাটি করে। তখন মা বলে কি হয়েছে? তখন দাদা বলে যে মা, আমি আর এই জিনিসটাকে মেনে নিতে পারছি না, আমার ভেতর থেকে ভীষণ গিল্টি ফিল হচ্ছে, আমি বরঞ্চ অতনুদাকে গিয়ে পড়ে এবার বলে দিই। মা বলে যে না না না, তুই এসব কোনো কিছু করিস না, তুই যদি এসব কোনো কিছু করিস তাহলে ওনারও মন থেকে ভীষণ খারাপ লাগবে যে আর ও যে এই কারণে আমার মেয়ে মারা গেল, হয়তো তোর বিয়েটা অ্যাটেন্ড করবে না, বা নিজের লজ্জা পাবে একটা যে তার মেয়ে, তুই তার টিচার, তার সঙ্গে এরকম এরকম কাজ করেছে, সে হয়তো নিজেও লজ্জা পেতে পারে। তুই এর সঙ্গে কাজটা করিস না, ওরা খুব ভালো মনে তোর বিয়েটা অ্যাটেন্ড করছে, যখন জিনিসটা হয়ে যেতে দে। আর এমনিতেও তোর বাবাকে আজকে আমি ঘটনাটা বলেছি, তোর বাবা ভীষণ চিৎকার চেঁচামেচি করছে। তোর বাবা বলল যে আমি যদি জানতাম যে আমার বন্ধুর মেয়ে ওকে পছন্দ করে, তাহলে যেমন করে হোক আমি এই বিয়ে আটকে ওর সাথেই ওর বিয়ে দিতাম, তাতে আমার ছেলে মেনে নেক বা না নেক। আর আমাকে ভীষণ অপমান করে, এত এত লোকজন রয়েছে বাড়িতে, একটা বিচ্ছিরি পরিবেশের সৃষ্টি হয়েছিল, তুই বুনুকে জিজ্ঞেস করে নে। তখন দাদা চুপ করে যায়। দাদা কিন্তু অতনুদাকে দেখে কাঁদতে থাকে, দেখে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। অতনুদা জিজ্ঞেস করে কি হয়েছে, তখন দাদা শুধু এটুকুই বলেছিল যে পাপড়িকে যেন মনে হলো শুনতে পেলাম। মনে আছে দাদা যে মারার সময় আমার হাতটা ধরে বলেছিল যে দাদা আমাকে, শুভদা আমাকে মেনে নাও না, আমার খুব কষ্ট হচ্ছে। এই কথাটা যেন মনে হচ্ছে আমার কানের মধ্যে বাজছে। তখন অতনুদা নিজেও বলে যে হ্যাঁ, জানিস তো ও মারা যাওয়ার পর থেকে আমাদের একবারও মনে হচ্ছে না, আর প্রথম প্রথম মনে হচ্ছিল এক দুদিন যখন সবাই কান্নাকাটি করছিল আর করছিল যে আমার মেয়েটা মারা গেছে, বাট এখন আমরা আর ফিল করতে পারি না। আমরা যেন বুঝতে পারি যে ওই রুমটার মধ্যে আছে, ওর নিঃশ্বাসের আওয়াজ, ওর পায়ের আওয়াজ, এগুলো সমস্ত কিছু আমরা অনুভব করতে পারি। এখনো পর্যন্ত যেন মনে হয় যে ওই সাইড থেকে ফিস ফিস করে একটা কান্নার আওয়াজ আসছে, যেন মনে হচ্ছে টেলিফোনের দূর থেকে কেউ একটু কাঁদছে, সেই কান্নার আওয়াজটা আমাদের কাছে আসছে। যাই হোক, ঘটনাটা তোমার কাছে আমি বললাম। থ্যাংক ইউ বর্ষা, তুমি এই ঘটনাটা বেশ সুন্দর একটা ঘটনা পাঠিয়েছো। তুমি যেমন বলেছো আমাকে সাজিয়ে গুছিয়ে বলতে, আমি সাজিয়ে গুছিয়ে বললাম। জানিও তোমার কীরকম লাগলো এই ঘটনাটা। আরও যদি তোমার কাছে কোনো এরকম ঘটনা থাকে তুমি অবশ্যই আমাকে পাঠিও। আমার যদি সিলেকশন যারা করে আমার এই চ্যানেলে গল্পগুলো, তাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমার গল্পটা অবশ্যই সিলেকশন করবে, আর আমি নিশ্চয়ই শোনাবো।